রাজনৈতিক আন্দোলনের মধ্যে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলন চলাকালীন সময় যে এক ধরনের বোঝাপড়া ছিল, সখ্যতা ছিল, বাস্তবিক কারণে সেটার কিছুটা চিড় ধরেছে। আমাদের মহান সশস্ত্র সংগ্রাম, যে সংগ্রামে তৎকালীন জামাত ইসলামী এবং মুসলিম লীগ এরকম কিছু দল সরাসরি তারা আমাদের স্বাধীনতা মুক্তি সংগ্রামের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিলেন। জামাতের সাথে যুক্ত কিছু ব্যক্তিবর্গের বা নেতৃবৃন্দের তাদের এক ধরনের বিচার বা সাজা হলেও কিন্তু দলগতভাবে জামাত ইসলামীর যে বিচার সেটা কিন্তু আহ, এ পর্যন্ত সংগঠিত হয়নি। 1971 সালে জামাতের ভূমিকার ব্যাপারে তাদের উচিত হবে স্পষ্ট অবস্থান গ্রহণ করা এবং দেশবাসীর কাছে তাদের অবস্থানটা ব্যক্ত করা। জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কিছু প্রশ্ন তুলেছেন। আমি এই প্রশ্নগুলোই আসলে একটু আপনার কাছে রাখতে চাই, যদিও এটি অন্য রাজনৈতিক দলের বিষয়, কিন্তু আপনি কিভাবে দেখেন বিষয়টা? যেই প্রশ্নটি রুহুল কবির রিজভী রেখেছেন যে 71-এর মুক্তিযুদ্ধে আসলে জামায়াত ইসলামের ভূমিকা কি ছিল, তারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, অথবা যেমন জামায়াতের আমির কদিন আগে বলেছেন যে পরীক্ষিত দেশপ্রেমিক হলো সেনাবাহিনী এবং জামাত। এই বিষয়ে আপনি কি বলবেন সাইফুল হক? আপনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন প্রিয়ভাজন ডক্টর সাব্বির আহমেদ আর দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা দেখছি যে 5ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার এই গণঅভ্যুত্থানের পরে পুরো রাজনৈতিক আন্দোলনের মধ্যে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলন চলাকালীন সময় যে এক ধরনের বোঝাপড়া ছিল, সখ্যতা ছিল, বাস্তবিক কারণে সেটার কিছুটা চিড় ধরেছে। কারণ প্রত্যেকে এখন নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা এখন জনগণের কাছে হাজির হয়েছেন। তাদের রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি, ভিশন এবং একে অন্যের রাজনৈতিক দল থেকে তাদের পার্থক্য বা তাদের আলাদা বৈশিষ্ট্য কি, স্বতন্ত্র বৈশিষ্ট্য কি, এগুলো তুলে ধরবার এক ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা আছে। এটা যে কোনো বহুত্ববাদী সমাজে এগুলো থাকবে, এটা খুব অস্বাভাবিক না, বরঞ্চ এটাই স্বাভাবিক। কিন্তু এটা আলোচনাটা করতে যে গত কমাস ধরে যেটা লক্ষ্য করেছে জামাত ইসলামীর নেতারা বিএনপিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষ্য করে বিএনপির নানা পর্যায়ের তৎপরতা, বিশেষ করে তৃণমূল পর্যায়ের তৎপরতা নিয়ে তারা মানে অনেকগুলো মন্তব্য তারা দিয়ে আসছিলেন। বিএনপি অনেক পরে তার একটা রেসপন্স এখন তারা দিয়েছেন তাদের রাজনৈতিক দল থেকে। এটার প্রতি উত্তর দিতে যে তারা জামাত ইসলামী নামে 1971 সালে যারা তখন সক্রিয় ছিলেন তাদের ভূমিকার প্রশ্নটা তারা এখন উত্থাপন করেছেন। আপনারা জানেন যে আমাদের 1971-এ আমাদের 5,000 বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের মহান সশস্ত্র সংগ্রাম, যে সংগ্রামে তৎকালীন জামাত ইসলামী এবং মুসলিম লীগ এরকম কিছু দল সরাসরি তারা আমাদের স্বাধীনতা মুক্তি সংগ্রামের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিলেন এবং বরঞ্চ পাকিস্তানি হানাদারদের এক ধরনের রাজনৈতিক সহযোগী যে ভূমিকা, এই ভূমিকা তারা পালন করে এসেছিলেন। এবং জামাতের ব্যাপারে তখন তো বহু ধরনের অভিযোগ আছে। ব্যক্তি হিসেবে যেমন অভিযোগ আছে, দল হিসেবে একটা জামাত একটা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল এরকম অভিযোগ আছে। জামাত যুদ্ধাপরাধের সাথে তখন যুক্ত ছিলেন, এরকম এরকম অভিযোগ আছে, আপনি জানেন। তো এগুলো সে পর্যায়ে তারপরে গত 53-54 বছর পার হয়েছে। আর এর মধ্যে নানা রাজনৈতিক সমীকরণ হয়েছে, কিন্তু বাস্তবে কোনো জামাতের সাথে যুক্ত কিছু ব্যক্তিবর্গের বা নেতৃবৃন্দের তাদের এক ধরনের বিচার বা সাজা হলেও কিন্তু দলগতভাবে জামাত ইসলামীর যে বিচার সেটা কিন্তু আহ, এ পর্যন্ত সংগঠিত হয়নি। আমাদের আইনেরও হয়তো ফাঁক ফোকর ছিল, প্রয়োজনে নাকি আইন নাকি করা হয়নি। আগে শুনেছিলাম যে আইনের নানা ধরনের বাধা ছিল, আইনের জটিলতার জন্য হয়নি। আমি এটা বহু আগেই বলেছি যে মুক্তিযুদ্ধের
পরে একটা ধরুন একটা দেশ স্বাধীন হবার পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্রের ন্যায্যতা প্রমাণের জন্য, তার যে ঐতিহাসিক ন্যায্যতা, তার অস্তিত্বের যে জানান দেওয়ার জন্য, আম, তো সুতরাং যারা এটার বিরোধিতা করেছেন, অপরাধ করেছেন, যারা মানবতা বিরোধী অপরাধ বলি বা যুদ্ধাপরাধ বলি, যারা যুক্ত ছিলেন, তাদের বিচারটাও তখন কোনো প্রতিশোধের কোনো বিষয় ছিল না। এটা ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণের জন্য অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, তার বিচার হওয়া যেমন জরুরি। এখন যেমন গত 15 বছরে আওয়ামী লীগ যে অপরাধ সংগঠিত করেছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে গণহত্যা যেভাবে বাংলাদেশে সংগঠিত হয়েছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে, তার বিচার যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধের বিচার বিষয় নয়, ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য, অপরাধের বিচারের জন্য, তখন ধরুন যুদ্ধাপরাধী সংগঠন হিসাবে এদের বিচারও কিন্তু এরকম একটা বিবেচনা থেকে মুক্তিযুদ্ধের ন্যায্যতা প্রমাণ এবং অপরাধের বিচারের প্রশ্ন ছিল। নানা রাজনৈতিক সমীকরণের কারণে প্রধানত বিচারগুলো হয়নি। এখন বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব, তিনি এখন জামাত সম্পর্কে বলতে যে তিনি মুক্তিযুদ্ধকালীন 71-এ জামাতের ভূমিকাটাকে আবার তিনি সামনে নিয়ে আসছেন। আর জামাত ইসলামী মুক্তিযুদ্ধে যুক্ত ছিল এরকম কোন কথা কেউ বলেছেন, এরকম কথা আমার জানা নেই। আরেকটা যেটা আপনি বললেন, সেপ্টেম্বর মাসে 1971 সালে জামাত ইসলামী তৎকালীন নেতা মওদুদী সাহেব যেমন বলেছিলেন তখন পাকিস্তানিদেরকে সমর্থন করতে যে একদিকে পাকিস্তানি সেনাবাহিনী আর জামাত ইসলামী, তারা এই দুটো শক্তি পাকিস্তানের ঐক্য এবং সংহতি বজায় রাখবার জন্য তারা একে অপরের পরিপূরক, এবং তারাই হচ্ছেন সবচেয়ে দেশপ্রেমী এবং সচ্চা ইমানদার, এরকম এই ধরনের। আমি হয়তো সঠিক শব্দটা বলতে না পারলেও কিন্তু মর্ম কথাটা হচ্ছে এরকম। তো সেই জায়গা থেকে তারা দুটোই দেশপ্রেমিক শক্তি। 53-54 বছর পরে এখন যখন জামাত ইসলামের নেতারা যখন একই ভাষায় যখন কথা বলেন যে বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী এবং জামাত ইসলামী তারা দুটোই নাকি দেশপ্রেমিক শক্তি, তো জামাত কতখানি দেশপ্রেমিক শক্তি এ ব্যাপারে নিশ্চয়ই রাজনৈতিক দল বা দেশের মানুষ তারা নিশ্চয়ই এটাকে বিবেচনা করবেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন এটা বলার মধ্য দিয়ে তিনি অপরাপর যে রাজনৈতিক দল, দেশের 17-18 কোটি মানুষ, তাদের দেশপ্রেম নিয়ে তখন কিন্তু প্রশ্ন ওঠে, তাদের দেশপ্রেম নিয়ে কিন্তু পরোক্ষভাবে এক ধরনের কিন্তু ইঙ্গিত তখন কিন্তু দেওয়া হয়। কারণ আপনি জানেন যে দেশপ্রেমের পরীক্ষায় কিন্তু 99 নাম্বার পেলেও কিন্তু ফেল, দেশপ্রেমের পরীক্ষায় 100-তে 100 নম্বর পাওয়ার কিন্তু প্রশ্ন। যেই দল ধরুন জামাত ইসলামীর, তারা কি মুক্তিযুদ্ধে তাদের অন্যায় অপরাধের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য দল হিসেবে তারা কি গত 53 বছরে তারা কি ক্ষমা প্রার্থনা করেছেন? ব্যক্তি হিসেবে হয়তো কেউ কেউ তাদের অনুশোচনার কথা বলতে পারে, দল হিসেবে আনুষ্ঠানিকভাবে এখনো তারা ক্ষমা প্রার্থনা করেননি। তাদের যে অনুশোচনা বলি অথবা আত্মধিক্কার বলি, তারা যেটা ভুল অন্যায় কাজ করেছেন, পাকিস্তানিদের গণহত্যার সহযোগী হিসাবে তৎকালীন জামাত ইসলামী এবং তার নেতা কর্মীরা তারা যে ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে তো সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে বিশেষ করে আল বদর এবং আল শামস যে ঘাতক বাহিনীগুলো গঠন করা হয়েছিল, তাদের প্রধান রিক্রুটমেন্ট বলা হয়ে থাকে যে তৎকালীন জামাত ইসলাম ইসলামী ছাত্র সংঘ থেকে এগুলো যুক্ত হয়েছিল। একই সাথে যে বিশেষ করে 14ই ডিসেম্বর আমাদের ঠিক বিজয়ের পূর্ব মুহূর্তে আমাদের বুদ্ধিজীবীদের যে মর্মান্তিক, বীভৎস এবং পৈশাচিক যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বলা হয় যে তার পেছনেও জামাত এবং ইসলামী ছাত্র সংঘের সাথে যুক্ত, যাদের নাম ইতিমধ্যে বহুল আলোচিত, যারা অনেকে এখনো দেশের বাইরে আছেন, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছেন, সে ব্যাপারেও তাদের ব্যাপারে ইঙ্গিতটা আছে। আমি এই প্রসঙ্গে শুধু এইটুকু মাত্র বলবো যে এসব ব্যাপারে বলবার সময় নিজেদের অতীতটা সবার আমাদের দেখা উচিত। আমি মনে করি যে জামাতের এখন যারা প্রজন্ম, এখন যারা দায়িত্বে আছেন, কেন্দ্রীয় পর্যায়ে বলি বা জেলা বিভিন্ন পর্যায়ে বলি, আমার ধারণা তারা 80 থেকে 85 বা 90% তখন তারা মুক্তিযুদ্ধের সময় তখন তাদের আমাদের যুদ্ধের বিরুদ্ধে তাদের ভূমিকা রাখার কোনো সুযোগ তাদের ছিল না, কারণ তখন তাদের জন্মই হয়নি।
অথবা তারা বয়সে এত ছোট ছিলেন আর তাদের এই ব্যাপারে সক্রিয় কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ ছিল না। সুতরাং জামাত তখন যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা যদি পাকিস্তানিদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করে, আমি মনে করি জামাতের পরবর্তী যে প্রজন্ম যারা নেতৃত্বে আছেন সে দায় দায়িত্ব তাদের নেবার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ তারা যদি প্রকাশ্যে আত্মসমালোচনা করতেন, ক্ষমা প্রার্থনা করতেন, তাদের আত্মধিক্কার আত্মসমালোচনা করতেন, বাংলাদেশের মানুষ তখন সিদ্ধান্ত নিতে পারত মুক্তিযুদ্ধের তাদের ভূমিকাকে, জামাতের ভূমিকাকে তারা কিভাবে তারা বিবেচনা করবেন। এদিক থেকে আমি মনে করি জামাত ইসলামের নতুন নেতৃত্ব, নতুন প্রজন্মের তাদেরকে কেন 1971 সালে দায়ভারটা নিয়ে তাদেরকে ভবিষ্যতে হাঁটতে হবে। জি সুতরাং জনাব তারা সাইফুল হক, যদি, জি আমি আমি বাক্যটা শেষ করি, জি জি সমস্ত সমস্ত উত্তরাধিকার তো আপনার বহন করার দরকার নেই। আমাদের যে কোনো রাজনৈতিক দলের অনেক ভালো উত্তরাধিকার থাকে, খারাপ উত্তরাধিকার থাকে। আমি খারাপ উত্তরাধিকারকে বর্জন করব, ভালো উত্তরাধিকারকে আমি ধারণ করব। ভবিষ্যৎ জামাত ইসলামীকে যদি ভবিষ্যতে যদি বাংলাদেশের যারা জনপ্রিয়তা নিয়ে যদি রাজনীতি করতে হয়, 1971 সালে জামাতের ভূমিকার ব্যাপারে তাদের উচিত হবে স্পষ্ট অবস্থান গ্রহণ করা এবং দেশবাসীর কাছে তাদের অবস্থানটা ব্যক্ত করা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।